আকাশ ঝেঁপে মেঘ করেছে, চিকচিক করে আকাশটা ডেকে উঠছে মাঝে মাঝে। ঝমঝম করতে করতে ট্রেনটা স্টেশনের পর স্টেশন আপন গতিতে এগিয়ে চলেছে একচোখা দৈত্যের মতো। ঝড়ের দাপটে তালগাছের মাথাগুলো একবার এই দিক আর একবার ওই দিক করছে। ট্রেনটা এসে যখন ঝিনুক পাহাড় স্টেশনে থামল তখন রাত 9:30 বাজে। ট্রেনটা চলে গেল ঠিক সেইভাবে যেভাবে আপন গতিতে এসেছিল। ট্রেনের মধ্যে থেকে নামলো একজন বুট শুট পরা লোক। পরনে তার কালো রঙের একটা প্যান্ট আর হালকা সবুজ রঙের জামা, কপালে একটা গুরুতর ক্ষত, মুখে একটা রুমাল বাঁধা, চোখে মুখে তার ভয়ের ছাপ স্পষ্ট। স্টেশনের মধ্যে থাকা একটা ফাঁকা বেঞ্চিতে বসে পড়ল সে। কেমন যেন একটা রহস্যমাখা গন্ধ তার চেহারার মধ্যে স্পষ্ট ফুটে উঠছে। ঠিক যেমনটা আকাশের মুখটা ভার, ঠিক তেমনই সঞ্জয়ের মনটাও ভারাক্রান্ত। চোখগুলো তার টলমল করছে। সে একবার স্টেশন চত্বরটা ভালোভাবে দেখে নিল। ফাঁকা নিঝুম, সে ছাড়া আপাতত ফাঁকা স্টেশনে আর কেউ নেই। মুখের রুমালটা খুলে সে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। না, অনেক হয়েছে, আর না, আমি আর পারছি না। এই পাপ থেকে মুক্ত করো আমায়, মুক্ত করো আমায়, মুক্ত করো। হাউ মাউ করে কাঁদতে লাগলো সঞ্জয়। বুক চাপা কষ্টটা সে কান্না করে উগড়ে দিল এই ফাঁকা স্টেশনের উপর। সে দিব্যি বসেছিল ফাঁকা বেঞ্চের ওপর। হঠাৎ করে সে বুঝতে পারল কেউ একজন তার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। সে স্পষ্ট অনুভব করছে তাকে, কিন্তু কেউ তো কোথাও নেই। স্টেশন চত্বর তো পুরো ফাঁকা। সঞ্জয়ের মনে একটু ভয় হল। আমার এমন মনে হচ্ছে যে আমার আশেপাশে কেউ ঘোরাঘুরি করছে। হঠাৎ করে সঞ্জয়ের চোখ পড়ল একটা ফাঁকা ল্যাম্পপোস্টের ওপর। সেখানে হালকা মৃদু একটা হলদেটে আলো জ্বলছে। তার পাশেই প্ল্যাটফর্মের শেষ অংশ। কালো ছায়াটা দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ মিশে গেল অন্ধকারে। সঞ্জয় স্পষ্ট দেখতে পেল তাকে। কে ওইখানে? সঞ্জয় যেই না উঠে যেতে যাবে ঠিক তখনই সে শুনতে পেল কিছু অদ্ভুত আওয়াজ। তার চোখ মুখে এক ভয়ঙ্কর আতঙ্কের ছাপ ফুটে উঠল। প্রচন্ড ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে সে বলল, কে আসছে? কি ভেবেছিস তুই? এইভাবে পালিয়ে এসে কি তুই পার পেয়ে যাবি? কিছুতেই নয়। কে কথা বলছে? আমার সামনে এসো। সঞ্জয়ের মাথার উপর দিয়ে এক লাফে বেরিয়ে আসে একটা প্রকাণ্ড অশরীরী। হাওয়াতে এলো মেলো হয়ে তার চুলগুলো উড়ছে, চোখ দিয়ে ঝরে পড়ছে হিংসা আর ঘৃণা। তার মুখটা একেবারে বিকৃত, ঠোঁটের কোণ দিয়ে আর কপালের এক পাশ দিয়ে তখনও চাপ চাপ জমাট বাঁধা রক্ত গড়িয়ে পড়ছে। তুমি তো কেন চিনতে পারছিস না? হ্যাঁ, আমি সেই মেয়ে। আজ থেকে 5 দিন আগে যেই মেয়েটাকে জঙ্গলের মধ্যে টেনে নিয়ে গিয়ে খুন করেছিলিস। আমি কিছু জানি না, বিশ্বাস করো, আমি কিছু জানি না। কি ক্ষতি করেছিলাম আমি? এইভাবে একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে তোদের লজ্জা করলো না রে? সেই অশরীরী যেই না সঞ্জয়ের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই সে উল্টো দিকে দৌড় দিল। যতটা দ্রুত সম্ভব সে দৌড়তে লাগলো। অন্ধকার মাখা পথ ধরে রুদ্ধশ্বাসে ছুটে চলল সে। পালিয়ে যাবি কোথায়? বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? মেরে ফেললো আমায়। সঞ্জয় যত দ্রুত সম্ভব ছুটে যায় লোকালয়ের দিকে। কাঁচা পাকা রাস্তা পেরিয়ে সে একটা বটতলার কাছে এসে পৌঁছয়। সেই বটতলার নিচে একটা ছোট্ট ঝুপড়ি, মুদিখানা কম, চায়ের দোকান বেশি।
দোকানের সামনে একটা আলো জ্বলছে টিমটিম করে। লোকটি তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে দোকানের ঝাঁপি নামাতেই যাচ্ছিল। ওই তো একজনকে দেখতে পাওয়া যাচ্ছে। দোকান দেখে সেখানে তাড়াতাড়ি ছুটে গেল সঞ্জয়। চোখ মুখ তার ভয়ে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। এই যে দাদা, জল আছে? সঞ্জয়ের কথায় দোকানি পিছন ফিরে তাকিয়ে তাকে দেখে খুবই চমকে উঠল, কারণ এত রাতে এইভাবে হঠাৎ এক অপরিচিত ব্যক্তির আগমন এর আগে তার দোকানে কখনো হয়নি। সে তৎক্ষণাৎ দোকানের ঝাঁপি তুলে একটা জলের বোতল নিয়ে সঞ্জয়কে দিল। তারপর বলল, এই নিন দাদা আপনার জলের বোতল। এ কি দাদা, এ কি অবস্থা আপনার? আপনার এইরকম হাল হলো কি করে? সঞ্জয় তার হাত থেকে জলের বোতলটা নিয়ে ঢক ঢক করে আগে আধ বোতল জল খেয়ে নিল। তারপর খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আর বলবেন না, স্টেশনে নামা মাত্রই একটা কালো ছায়ামূর্তি আমার পিছু করেছে। জানেন দাদা, শুধু এখন নয়, গত 1 মাস ধরে আমার সাথে সবসময় অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। আমি দেখতে পাচ্ছি এক ছায়াকে, যে আমার কিছুতেই পিছু ছাড়ছে না। সেই শহর থেকে আমি এই গণ্ডগ্রামে চলে এসেছি, তারপরেও আমার পিছু ছাড়েনি। আপনি পারবেন আমায় বাঁচাতে? আরে ধুর ধুর, এই রাতের বেলা নেশা ভান করে এসে যত সব গাঁজা করে গল্প শুনিয়ে যাচ্ছেন মশাই। না না দাদা, আমি মিথ্যে কথা বলছি না। দিন দেখি আমার পয়সা দিন। সঞ্জয় পকেট থেকে একটা 10 টাকার নোট দিয়ে দিতে লোকটি ছিনিয়ে নেয় তার হাত থেকে। যান যান যান, আমার দোকানের সামনে থেকে চলে যান। আমি দোকান বন্ধ করব, রাত হয়ে গেছে। বেশিক্ষণ আর এই জায়গায় ঘোরাঘুরি করবেন না। গ্রামের লোক চোর ডাকাত বলে পিটিয়ে মেরে ফেলবে। আমি এত রাতে কোথায় যাব? আমি তো এখানকার কিছুই চিনি না। আজ রাতটুকু একটু থাকার ব্যবস্থা যদি করে দেন। এসে মিয়া, আপনি কি চাইছেন বলুন তো? আমার বউয়ের হাতে আমায় মুড়ো জাটার পেটানি খাওয়াতে? চেনেন আমার বউকে? এই রাত বিরেতে যদি কাউকে নিয়ে যায় তবে আমাকে জুতো পেটা করবে। আপনি থাকুন, আমি চললুম, আমায় ক্ষমা করবেন। দাদা দয়া করুন, এই রাতে আমি কোথায় যাব? তা আমি বলতে পারবো না। শুনুন, এই আশপাশের জায়গাটাও ভালো নয়। 2 দিন ছাড়াই খুন খারাপি চুরি ডাকাতি হতেই থাকে। তাই যত তাড়াতাড়ি পারেন এই এলাকা ছেড়ে বেরিয়ে চলে যান। কোনো কথা শুনল না লোকটি। রেগে মেগে গটগট করে হেঁটে চলে গেল। কিছু উপায় না পেয়ে নিরাশ হয়ে সঞ্জয়ও হাঁটা শুরু করলো। এইভাবে হেঁটে হেঁটেই হয়তো রাতটা কাটাতে হবে। কে চিৎকার করছে? কে চিৎকার করছে এভাবে? হঠাৎ করে সঞ্জয়ের পায়ের কাছে কিছু একটা ধমাস করে পড়ে। সে চমকে ওঠে। এতক্ষণ সে অন্ধকারে হাঁটছিল, কিছু একটা বুঝতে পেরে পকেট থেকে ফোনটা বের করলো। তারপর ফোনে ফ্ল্যাশ লাইটটা জ্বালালো। যেই না সে আলোটা নিচের দিকে ধরেছে, তখনই তার নজরে পড়ল একটা জিনিস। সেটা দেখে সে তো মূর্ছা খেয়ে পড়ে যাওয়ার উপক্রম। এ তো ওই চা দোকানিটা। এর এরকম অবস্থা হলো কিভাবে? চারিদিকের পরিবেশটা সে ফোনের ফ্ল্যাশের আলোতে দেখতে লাগলো। চারিদিকের অন্ধকারাচ্ছন্ন পরিবেশটা যেন গিলতে আসছে তাকে। সঞ্জয়ের সারা শরীর কাঁটা দিয়ে উঠল। সেই ফোনের হালকা আলোতে দেখতে পেল জঙ্গলের চারিপাশ থেকে তাকে একেবারে ঘিরে রেখেছে অনেকগুলো লাল লাল রক্তমাখা চোখ। কারা কারা তোমরা? এইভাবে সবসময় আমার পিছু করছো কেন? কি চাও তোমরা? কি চাও? শোনা মাত্রই ফ্যাক ফ্যাক করে হেসে উঠল অশরীরীর দল। তোকে মারতে চাই, আমরা তোকে মারতে চাই। তুই অনেক পাপ করেছিস, অনেক পাপ। কেন? কি ক্ষতি করেছি আমি?
সঞ্জয়ের কথাতে ঝোপের ভেতর থেকে অন্ধকার মাখা ওই কালো ছায়া মূর্তিগুলো লাল লাল চোখে দু হাত বাড়িয়ে এগিয়ে এলো সঞ্জয়ের দিকে। তোর জন্যই তো আজ আমাদের এই অবস্থা। ভুলিয়ে ভালিয়ে লোভ দেখিয়ে আমাদের খুন করলি, আর আমাদের চোখ, কিডনি, হার্ট, লিভার কেটে বার করে চড়া দামে বিক্রি করে দিলি। বাবা বাবা এই লোকটাই আমায় একটা লজেন্স দিয়েছিল। আমি যেই লজেন্সটা খেলাম তখনই আমি মাথা ঘুরে পড়ে গেলাম। তারপরে আমার পেটে ছুরি বসিয়ে দিল আর আমি মারা গেলাম। সঞ্জয় পুরোপুরি নির্বাক। কথা বলার বাক শক্তি সে হারিয়ে ফেলেছে। সে বুঝতে পারছে তার আর কোনো উপায় নেই। আজ রাতই তার শেষ রাত। ওকে বাঁচিয়ে রেখো না। ওই পাপী বেঁচে থাকলে আবার মানুষ খুন করবে, তাদেরও আমাদের মতো অবস্থা হবে। না না, সবাই মিলে ওকে মেরে ফেলো। খিলখিল করে হাসতে হাসতে এগিয়ে আসছে সকল অশরীরীগুলো। সঞ্জয় সেইখানে প্রাণহীন একটা মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো স্থির হয়ে গেছে। ওম হিং টিং চিং ঝট। স্তব্ধ হ তোরা, স্তব্ধ হ। সাধু, তুই এইভাবে আমাদের কাজে বাধা দিস না। ও আমাদের গ্রামের সবাইকে মেরেছে, তাই আমরা ওকে মারবো। ভুল করছিস তোরা। তোরা প্রতিশোধের তাড়নায় অন্ধ হয়ে গেছিস। তোদের যে মেরেছে সে নয়। কি বলছিস এসব তুই? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। ইন্সপেক্টর, নিয়ে আসুন ওকে। সকলের চোখের সামনে উদয় হলো আরো একটা সঞ্জয়, হুবহু একই দেখতে। ইন্সপেক্টর তার কলার ধরে হির হির করে টানতে টানতে নিয়ে এলো। এ কি দাদা, তুই 5 মাস তুই কোথায় ছিলিস? বাবা তোকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর আমরা তোকে কত খুঁজেছি। কি রে, এ তো পুরো হুবহু একই দেখতে। এটা আবার কে? এ সন্দীপ, এই তোদের মেরেছে। তোদের শরীরের মূল্যবান জিনিস শহরে পাচার করত। তারপর গত 1 মাস সে পুলিশের হাত থেকে রক্ষা পেতে নিজের গা ঢাকা দেয়, আর তারপর থেকেই অত্যাচার শুরু হয় সঞ্জয়ের উপর। ওর কোনো দোষ নেই, ও এসব কিচ্ছু জানে না। ওকে ছেড়ে দে। ছি দাদা, ছি, তুই এতটা নিচে নামতে পারলি? এবার আমি মা বাবাকে কি জবাব দেব যে তোমার বড় ছেলে দাগি আসামি? আমায় ক্ষমা করে দে। ঘর থেকে বেরিয়ে যাবার পর কিছু খারাপ লোকের সঙ্গ দোষে আমি এসব করতে বাধ্য হয়েছি। সত্যি আমি ক্ষমার অযোগ্য। আমাদের ছেড়ে দে। ওকে আমরা নিজের হাতে শাস্তি দিতে চাই, তবে আমাদের শান্তি। না, তার আর কোনো দরকার নেই। আমি তোদের সকলের মুক্তির ব্যবস্থা করছি, চিন্তা করিস না। ওর পাপের শাস্তি ফাঁসি। কি, তাই তো ইন্সপেক্টর? হ্যাঁ বাবা। এই বলে সেই সাধু বাবা সেই অশরীরের দিকে লক্ষ্য করে বীর বীর করে মন্ত্র বলে কিছুটা ধুলো তাদের দিকে ছুঁড়ে মারতে যাবে, ঠিক তখনই ওম হিং টিং চিং। না বাবা, এই কাজ করবেন না, আমার কিছু বলার আছে। কেন সঞ্জয়, কেন তুমি আমায় বাধা দিলে? কি বলার আছে তোমার, বলো। আমি মানছি আমার দাদা ভুল করেছে, আর এর জন্য তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু আমি আমার বাবা মা কি দোষ করেছি? তাহলে আমাদের কেন শাস্তি পেতে হবে? মানে সঞ্জয়, তুমি কি বলতে চাইছো? আমি ঠিক বুঝলাম না। মানে একটাই, কাল যখন দাদাকে ফাঁসি দেওয়া হবে তখন সবাই জানতে পারবে যে আমার দাদা একজন দাগী আসামি, আর সেই কলঙ্কের বোঝা এসে পড়বে আমার বাবা মায়ের উপর। আর গ্রামের মানুষ রাগে ক্ষোভে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। তখন আমাদের কি হবে? তাই আমার প্রার্থনা, আমার দাদার এই কাজের জন্য যদি মৃত্যুদণ্ডই কাম্য হয় তাহলে সেই পাপের শাস্তি এরাই দিক। না, এটা হতে পারে না। আইন ওকে শাস্তি দেবে। আইন ভাঙার অধিকার কারণ নেই। না, সঞ্জয় ঠিক কথাই বলেছে। জীবন হিসাব করে চলে না। ও যে পাপ করেছে সেই পাপের শাস্তি আজ ওকে আমি মুক্ত করে দিচ্ছি ওই অশরীরীদের। না বাবা, এমনটা করবেন না। ইন্সপেক্টর বাবু চেয়েছিলেন সন্দীপকে আইনের হাতে তুলে দিয়ে প্রমোশন নেবেন, কিন্তু সব কিছু হিসাব করে চলে না। সাধু বাবা কিছু একটা মন্ত্র বলে
মুক্ত করে দেয় সেই ছায়ামূর্তির দলকে। আর সাথে সাথেই তারা ঝাঁপিয়ে পড়ে সন্দীপের উপর। শুধু সন্দীপের মর্মান্তিক চিৎকারে কেঁপে উঠল আকাশ বাতাস। আর সেই ছায়ামূর্তির দল প্রতিশোধ শেষ করে ফিরে গেল পাতালের কালো অন্ধকারে, যেখান থেকে তারা উঠে এসেছিল প্রতিশোধ নেবার জন্য। সব দৃশ্য দেখে বেরিয়ে এলো দুফোঁটা জল। সাধু বাবা বলল, যাও সঞ্জয়, এবার তুমি বাড়ি ফিরে যাও। আর তোমার কোনো ভয় নেই, এবার তুমি বিপদ মুক্ত। নিয়তি আজ তোমাকে এইখানে টেনে নিয়ে এসেছে আসল অপরাধীকে ধরবার জন্য। কিন্তু বাবা, আপনি কে? আমি একজন ভবঘুরে, ঈশ্বরের সেবক মাত্র। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। হ্যালো দর্শক বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমাদের প্রশ্ন এটাই, সঞ্জয় তার দাদার জীবন সেই কালো ছায়ামূর্তির হাতে ছেড়ে দিয়ে তার দাদাকে মর্মান্তিক মৃত্যুদণ্ড দিয়েছিল। তার এই কাজটা উচিত না অনুচিত আমাদের অবশ্যই কমেন্টে জানাও।